This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এশায় নিয়ে উদ্বেগে বাঁকুড়া রানীবাঁধের শবর টোলা এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন বিএলও, কিন্তু কিভাবে পূরণ করতে হবে ফর্ম, জমা দিতে হবে কোন কোন তথ্য, দিশাহারা 24টি শবর পরিবার। আমি যে আলপথের উপরে দাঁড়িয়ে রয়েছি, এই আলপথই হচ্ছে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের প্রত্যন্ত ঘাগরা শবরপাড়ায় যাওয়ার একমাত্র রাস্তা। এই সংকীর্ণ আলপথ ধরেই প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথে এলে তবেই পৌঁছানো যায় ঘাগরা শবর নামপাড়ায়। আমি এই গ্রামের আবাসের ছবিগুলো দেখাতে চাইবো, যেখানে তারা বসবাস করেন। একেবারে হতদরিদ্র চেহারা, খড়ের চালা, সেই খড়ের চালাও কার্যত বয়সের ভারে দীর্ণ। এই যে ঘাগরা শবরপাড়া, সেই শবরপাড়ার আমি একটু ছবিটা দেখাতে চাইবো। এই একটা বাড়ি, যে বাড়ি থেকে সোজা মাথা তুলে বের হওয়াও কার্যত অসম্ভব। এই বাড়ির অবস্থা, বাড়ির চালা দেখাতে চাইবো, যে বাড়ির চালা খড়ের এক সময় ছিল, সেই খড় কার্যত পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তার উপরে কোনো রকমের ত্রিপলের ছাউনি, সেই ত্রিপলের ছাউনি দিয়ে কোনো রকমের মানুষজন বসবাস করেন। প্রত্যেকটা বাড়ির অবস্থাই এরকম। বাড়ির অবস্থা যখন এরকম, তখন তাদের নথিপত্র সঠিকভাবে রাখা কি সম্ভব? হত দরিদ্র এই গ্রাম থেকে আরও বেরিয়ে গিয়ে আরও বেশ কিছুটা যদি আলপথে যাওয়া যায়, তাহলে কিন্তু পৌঁছানো যাবে এই ঘাগরা উপরপাড়ায়। একেবারে উন্নয়নের ছিটেফোঁটা সেখানেও পৌঁছয়নি। এই যে দূরে টিলা দেখা যাচ্ছে, এই টিলাই কিন্তু ঘাগরা শবর উপরপাড়া, এবং সেখানেও কিন্তু উন্নয়নের কোনো কিছু পৌঁছয়নি। সেই এসআইআরের ফর্ম বিএলওরা দিয়ে গেছেন, আর সেই এসআইআরের ফর্মই এখন এই ঘাগরা শবর উপরপাড়া এবং নামপাড়া মানুষের কাছে কার্যত আতঙ্কের আরেকটা নাম হয়ে উঠেছে। কারণ এই গ্রামে অধিকাংশ মানুষ, তারা লেখাপড়া জানেন না, তারা দিন আনি দিন খাই। এই অবস্থায় তারা এসআইআরের ফর্ম কি করে পূরণ করবেন? তাদের অধিকাংশ নথিপত্র নেই। কিভাবে সেই নথিপত্রর যে তথ্য, সেই তথ্য দেবেন, তা কিন্তু সেই আতঙ্ক এখন মানুষকে তাড়া করে বেড়াচ্ছে এই ঘাগরা শবরপাড়ায়। বাঁকুড়া ঘাগরা থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। কাগজ ফর্ম পেয়েছি, দিয়েছে তো কিসের দিয়েছে সেটা আমরা জানবো না। আমরা তো সে আগেকার লোক, লেখাপড়া জানি না, কিছু জানি না। পূরণ করবে কে? ওই যে দিয়ে গেছে সে বলছে পূরণ করাবে, তোমরা বলছে পূরণ করাবে, আমরা জানি না। এবার দিয়ে গেছে, ওরা লিখতে আসবে। কিসের জন্য দিয়েছে সেটা ভোটারের জন্য না অন্য সবের জন্য, সেটা কি করে জানবো? ফর্ম পাইছি, কিসের ফর্ম কি করে জানবো? আমরা তো জানি না ফর্ম পূরণ করতে কাকে করাবো। কি হবে এই ফর্ম দিয়ে জানেন? না, আমি তো কিছু জানি না। বলছে ফর্ম গুলো কিতাব করে জমা দিতে হবে। কিসের ফর্ম সেটাও জানি না, আমরা ক্লিয়ার করতে বলেছে। এসআইআর এর নাম শুনেছেন? শুনি নাই। টিভিতে কাগজে এত সব বলছে, আপনারা জানেন না? না, ফর্ম ক্লিয়ার করার জন্য চিন্তায় আছে। এই ফর্ম নিয়ে কতটা চিন্তায় আছেন? অনেক চিন্তাই আছে। পূরণ করতে পারবেন এটা? না, পূরণ করতে পারবো না। আমরা কোনো ইহা লেখাপড়া জানি? আমরা লেখাপড়া তো ইহা জানি নাই তো। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। কেন্দ্রের আশ্বাসের পরেও কলকাতা হাইকোর্টে সিএএ মামলা খারিজ। ঠিক কী নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আমি জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী শাহরিন। শ্রাবন্তী, কোন কোন পার্সপেক্টিভসগুলো এক্ষেত্রে প্রধান বিচারপতি তুলে ধরলেন? দেখো, যেহেতু জনস্বার্থ মামলা ছিল এবং সেখানে আবেদনকারীর বক্তব্য ছিল প্রায় 50,000 আবেদন এই মুহূর্তে রয়েছে, যার মধ্যে 30,000-এরও উপরে আবেদন রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে। প্রথমার্ধে যখন কেন্দ্রীয় সরকারের এই মামলাটি ওঠে, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় মামলাকারী যারা রয়েছেন তাদের বিষয়টা 10 দিনের মধ্যে বিবেচনা করা হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়। যদিও মামলা দ্বিতীয়ার্ধে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছেন। তার বক্তব্য যে এটি কোনো জনস্বার্থ মামলা হতে পারে না, আলাদা করে কোনো পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি বিশেষে অথবা কোনো মামলার ক্ষেত্রে একটি মাত্র মামলার উপর বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে হয়, যার ফলে এই জনস্বার্থ মামলাটি খারিজ করা হয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার রাজগঞ্জের বিডিওর প্রেমিকাকে তলব করেছে বিধাননগর পুলিশ। ডিটেল জানবো আমার সহকর্মী রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের প্রেমিকা, যিনি কাকুরগাছির বাসিন্দা, যার নাম সুলক্ষণা দাসকে নোটিশ করা হয়েছে এবং ঘটনার দিন তার উপস্থিতি ছিল এবং সেই সকল চাঞ্চল্যকর তথ্য এবং ছবি তদন্তকারীদের হাতে এসেছে, এমনটাই সূত্র মারফত খবর। এবং ঘটনার দিন কি ঘটেছিল সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই নোটিশ বলে পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি।
অর্থাৎ ঘটনার দিন অর্থাৎ 28 অক্টোবর যে ঘটনা ঘটেছিল নিউ টাউনের এবি ব্লকে এই বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে মারধর করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে, এবং সেই সময় নিচের ঘরে মারধর করা হয়েছিল। সেই সময় সেই ভিডিও ফুটেজ অর্থাৎ যে প্রশান্ত বর্মনের যে ড্রাইভার রয়েছে রাজু ঢালি, তার মোবাইলে রেকর্ড করা হয়। সেই সকল সূত্র ধরেই পুলিশে গিয়েছে এবং সেই ভিডিওতে বিডিওর ঘনিষ্ঠ এক তৃণমূলের ব্লক সভাপতিকেও দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে, তার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।